তোমরা এসে গেছো? হ্যাঁ, কি সংবাদ বলো? খুব ভালো। সকলকে বলে এসেছি আমরা দত্তডাঙ্গা ঈশ্বরজ্ঞানের বাড়িতেই সভা করব। তোমাদেরও থাকতে হবে। সমাজের উন্নয়নে, সামাজিক স্বার্থ রক্ষায় নারী সমাজের দায়িত্ব এবং গুরুত্ব অনেক বেশি। রঘুনাথ ঠাকুর, কেশব ঠাকুর, দত্তডাঙ্গা সভার পর আমরা বিদ্যালয় নির্মাণের কাজে হাত লাগাবো। কিন্তু ঠাকুর, এখানে তো অধিকাংশ জায়গায় অধিকাংশ সময় জল জমে থাকে। তুমি কিভাবে বিদ্যালয় করবে ঠাকুর? ঠাকুর, পাঠশালা হোক আর বিদ্যালয়ই হোক, জলাভূমি পেরিয়ে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসবে কিভাবে? ঠিকই তো। বিশেষ করে দুটো একটা পাঠশালায়। ভাবছো কেন কেশব? দুটো একটা বিদ্যালয় বা পাঠশালা নির্মাণ করেই আমাদের কাজ শেষ হবে না। তৈরি করতে হবে অসংখ্য বিদ্যালয়, হোক না গাছতলা, না হয় কারোর বাড়ির উঠোন। বিদ্যালয়ের পরিকাঠামো ছাড়াই আমরা বিদ্যালয় নির্মাণের কাজে হাত লাগাবো। বিদ্যালয়ের প্রাণ হবে ছেলেমেয়েরা। ছেলেমেয়েদের স্বার্থে, সকলের স্বার্থে, সকলের শিক্ষার প্রয়োজন। শিক্ষা ভিন্ন এ দাসত্ব কোনো দিন খুঁজবে না। মানুষ হিসেবে স্বীকৃতি পেতে গেলে শিক্ষা লাভ করতেই হবে। আমার আজও মনে আছে জানো, আমার চোখের সামনে আজও ভেসে ওঠে সেই উচ্চ বর্ণধারী নিচু প্রকৃতির সেই ব্রাহ্মণের কথা। ঠাকুর, একই নবীন বাবু, আমার পাঠশালায় মেয়ে ছেলে এসছে কেন? বারণ করার সত্ত্বেও তুমি ছেলেদের সঙ্গে মেয়েদের ভর্তি করেছো, তা আমি মেনে নিয়েছি। কিন্তু তাই বলে এদের মায়েরা এখানে কেন আসে? ভোলা বাবু, মায়েরাই তো ছাত্রদের মা। তা হোক, ওদের বাপেরা এলে আমি মেনে নিতাম, কিন্তু এরা তো নারী। তোমরা কি জানো না? তোমাদের কতবার বলেছি এদের লাই দেবে না। নারীর লেখাপড়া করা অনুচিত, নারীর পূজা পার্বণ করা নিষিদ্ধ, শাস্ত্র পাঠ নিষিদ্ধ। তা তোমরা আমার কথা শোনোনি? তোমরা কি জানো না যাত্রাকালে এই নারীর মুখ দেখলে অকল্যাণ হয়? নারী হচ্ছে নরকের দ্বার। ভোলা বাবু, সেদিন সবাই দাঁড়িয়ে বাবা হরিচাঁদ বলেছিলেন নারী হচ্ছে মায়ের জাত। এদের অমান্য করলে, এদের অমর্যাদা করলে এই সমাজের পতন অবশ্যম্ভাবী। শিক্ষার সঙ্গে এই নারী জাতকে যুক্ত করার প্রয়োজন আছে। তাই হরিচাঁদ হরিচাঁদ ওই হরিচাঁদে একদিন আমাদের 14 পুরুষকে উচ্ছন্নে পাঠাবে। বিদ্যালয়টি কি ওই বেটার না এই ভোলা মুখুজ্জের? শোন চন্ডাল, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার তৈরি বিদ্যালয় তুই পড়তে পারবি না। তার মতো তো অনেকেই পড়ে, তাদের তো কিছু বলেন না। চুপ! কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেবো। লেখাপড়া শিখে কি লাভ? তোদের তো এমনিতেই রোজগার হয়। বাপ দুই ফু দিয়ে হাতে কাড়ি কাড়ি টাকা নেয়। কে বলেছে টাকা নেয়? চুপ! দুদিনের পুচকে ছোড়া মুখে মুখে তর্ক করে। এই যে দেখতে পাচ্ছিস বিলাস পণ্ডিত, টাকা দিয়ে একে আমি স্কুলে বহাল করেছি। একে আমি বলে দিয়ে যাচ্ছি। ভোলা মুখুজ্জের ইঙ্গিতে আমাকে পাঠশালা থেকে তাড়ানোর ব্যবস্থা করলো বিলাস পণ্ডিত। কারণে অকারণে আমার গায়ে লাঠি তুলতো ওই বিলাস পণ্ডিত। বল বল, পড়া করিস নি? আমি তো ঠিক উত্তরই দিয়েছি, তবুও আপনি আমাকে মারছেন কেন? হ্যাঁ, গুরু তো ঠিকই উত্তর দিয়েছে, আপনি কেন মারছেন ওকে? চুপ কর। তোর বাবা কি হুকুম করে গেছে জানিস? মুখের উপর যদি কথা বলিস তাহলে তোর ব্যবস্থা হবে। কি হবে? চুপ কর। বেরো, বেরো এখান থেকে, বেরো। এই পাঠশালায় পড়তে হবে না, যা বেরো। এই তুই কোথায় যাচ্ছিস? এই রবি, কথা শুনতে পাচ্ছিস না? মনে রাখিস আমি বিলাস পণ্ডিত। আগে তুমি ঠিক ঠিক পণ্ডিত হও, তারপর শুনবো তোমার কথা।
গুরু, তোর খুব লেগেছে না রে? আমার বাবার জন্যে তোকে মার খেতে হলো। জানিস আমার বাবাটা খুব খারাপ। আমার বাবার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি গুরু। দেখি কোথায় লেগেছে তোর। দাঁড়া। কাঁদিস না গুরু, একটু হাস হাস। রঘুনাথ ঠাকুর, কেশব, যুগে যুগে মানুষের প্রতি যে অমানবিক আচরণ ওরা করেছে, সকলকে শিক্ষা লাভ করে তার সমুচিত জবাব দিতে হবে। ঠাকুর, ওরাই তো আবার বর্ণশ্রেষ্ঠ। না, এই কথাটা ওদেরই তৈরি। যে ঘটনা তোমাদের বললাম, বলো তো এর পরেও কিভাবে ওরা বর্ণশ্রেষ্ঠ হয়? আসলে বর্ণশ্রেষ্ঠ ওরা নয়, ওরা মানুষ নামের অযোগ্য। তবে বিলাস পণ্ডিত লোক খারাপ ছিলেন না, লেখাপড়া শিখতে উনি আমায় উদ্বুদ্ধ করেছিলেন। গুরুচাঁদ, গুরুচাঁদ, শোন বাবা, দাঁড়া। সেদিন পাঠশালা থেকে বেরিয়ে গেলি, আর সেখানে এলি না। কেন যাব? বেশ করেছিস, আমিও ওখানকার কাজ আমি ছেড়ে দিয়েছি। সেদিনের সেই মর্মান্তিক ঘটনার পর নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে গুরুচাঁদ। জানিস গুরু, কটা দিন আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। তোর মতো একটা নির্দোষ ছেলেকে শুধু ওই ভোলা মুখুজ্জের ইঙ্গিতে আমি কিভাবে মারলাম। আমি সে কথা কবেই ভুলে গেছি পণ্ডিত মশাই। শিক্ষক ছাত্রকে মারলে তাকে মনে রাখতে আসে। আমি আশীর্বাদ করছি গুরু, তুই অনেক বড় হবি, জগৎব্যাপী তোর নাম হবে। ভালো করে লেখাপড়া কর বাবা, ভালো করে লেখাপড়া কর। শিক্ষার আগুন জ্বালিয়ে তোল। ওই আগুন দেখে ওই ব্রাহ্মণ নামধারী জন্তুগুলো একদিন ভয়ে পালাবে। আপনি এমন ভাবে বলছেন কেন পণ্ডিত মশাই? আমি তো শুনেছি ব্রাহ্মণ সকলের পূজ্য। ওরা সে ব্রাহ্মণ নয় বাবা, এরা সে ব্রাহ্মণ নয়, এরা শয়তান। চারিদিকে তোর বাবার এত নাম যশ, ওরা তা সইতে পারছে না। এটা এমন চশমখোর যে টাকার লোভে ওইটুকু মেয়ে রুবিকে একটা ঘাটের বড়ার সঙ্গে বিয়ে দিলে। রুবির বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। জানো সত্যভামা, রুবিটা সত্যিই ভালো ছিল। ছাড়ো তো ওর কথা। ঠাকুর, এখন উঠি। মহাসম্মেলনের ব্যাপারে আরো কয়েকজনকে বলতে হবে। নিশ্চয়ই শিক্ষা বিস্তারের লক্ষ্যে তোমরা আমায় সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা পেলে আমি আমার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবো। না না, শুধু পুরুষ নয়, নারীকেও শিক্ষা লাভ করতে হবে। ঠিক বলেছো ঠাকুর, মেয়েদের শিক্ষা লাভ একান্ত জরুরি। সত্যভামা, আমিও তো মা, তাই মেয়েদের মূল অভাব কোথায় আমি তা বেশ উপলব্ধি করতে পারি। সমাজ সংসারে উঁচু নিচু পথ চলতে তারা যে কিভাবে হোঁচট খায় আমি তা বেশ বুঝতে পারি। বাবা, কি সংবাদ শশী? বাবা, আমি দত্তডাঙ্গায় গিয়েছিলাম। বিশাল আয়োজন সেখানে। সকাল থেকে দলে দলে লোক আসতে শুরু করেছে। ঈশ্বর গাইদের বাড়িতে আজ হয়তো জায়গাই কুলাবে না। হতেই হবে। জোয়ার এসেছে মানুষের মাঝে, বাঁধ ভাঙা প্লাবনে আজ জনস্রোত উতলে উঠবে। তুমি দেখবে শশীবাবু, জনতার ঢল দেখে ওই চির শোষক সম্প্রদায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাবে। অবশ্যই। আয় বাবা, ভেতরে আয়, দুটো খেয়ে নিবি। বাবা, তুমি কি শুনেছো সিএস স্মিথ তার স্ত্রীকে নিয়ে এসেছে? এসে গেছে? উঠেছে কোথায়? ওই বালিয়াকান্দি। Biliakandi is a very nice village. तो हमें टाउने ठाकी टाउने आदाब कायदा और मिनिस्टेरिया चाल चलो हमें बिल्कुल पसंद करे but BS a very nice place to meet the blessing of God या ঈশ্বরে আশীর্বাদ ভূমিয়া। তোমার আশীর্বাদে এই গ্রাম ধন্য হয়ে উঠেছে সাহেব। হ্যাঁ, এ পর্যন্ত 5-6 জন লোক তোমার ধর্মে দীক্ষিত হয়েছে। তারা বুঝেছে খ্রিস্টান ধর্ম সার্বভৌম ধর্ম, খ্রিস্টান ধর্ম সহানুভূতিশীল ধর্ম। এই সবই তোমার আশীর্বাদ সাহেব। না 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 সাহেব বাবু, আমার আশীর্বাদ এ কথা কেন বলছেন?
ঈশ্বরে আশীর্বাদ থাকিলে সমাজটা সম্ভব। ইজ টু পসিবল বাই ব্লাশিং মাই গড। Omi, when will you go to the Tego's house? Oh, immediately. But also I convince him. খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য হ্যাঁ। তুমি তো গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে অনেকটা পথে গিয়েছো সাহেব। বাট সফল হয় নাই। সাহেব, গুরুচাঁদ ঠাকুর একটা কঠিন ইস্পাত। I know her, yet I tried hard and soul. Guruchat Tegar ke diya, it is a bouquet. Hami hamar Christ dharma pacha karaibe. I must broadcast my Christian religion. 1287 বঙ্গাব্দের এই সভাকে ভাবিকাল হয়তো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। আজ দিন এসেছে, দিন বদলের পালা এসেছে, শোষিতে হুঙ্কারে শোষকের আরাম নিদ্রা ভঙ্গের সময় এসেছে। আপনারা উঠুন, জাগুন, শক্ত হাতে মুষ্টিবদ্ধ করুন। একটা কথা স্মরণে রাখবেন, অধিকার কেউ হাতে তুলে দেয় না, তা আদায় করে নিতে হয়, তা ছিনিয়ে নিতে হয়। যাই হোক, আজকের সভার সভাপতি মাননীয় গুরুচাঁদ ঠাকুরের ইচ্ছা অনুসারে আমরা বলতে চাই, আমাদের প্রধান কর্মসূচি হলো বিদ্যালয় প্রতিষ্ঠা করা। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমাদের পাঠশালা, বিদ্যালয় তৈরি করতে হবে। আমাদের সভাপতি মহাশয় বলেন, এই সমাজের পুরুষেরা শিক্ষিত হলে হবে না, মায়েদেরও শিক্ষা লাভ করতে হবে। মায়েরা শিক্ষিতা হলে সন্তানও শিক্ষিত হবে। যাই হোক, আপনারা এখানে অনেকের বক্তব্য শুনলেন, আমি আর সময় দীর্ঘ করতে চাই না। বিদ্যালয় নির্মাণ কল্পে আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন এবং সভাপতি মহাশয়ের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবেন, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। বারবার আমার জয়ধ্বনি কেন? তোমরা তোমাদের জয়ধ্বনি তোলো, জয়ধ্বনি তোলো মানবতার, জয়ধ্বনি তোলো ঐক্যের। আমার চেয়ে কোনো অংশে তোমরা কম নও। তোমরাই আমার শক্তির উৎস, তোমরাই আমার আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা। তোমাদের মাঝেই আমি আমাকে খুঁজে পাই, তোমাদের মাঝে খুঁজে পাই আমার বাবা হরিচাঁদ ঠাকুরকে। নিজস্ব বীর্যবত্তায় তোমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। কখনো তোমরা ভেবো না যে তোমরা নিচে পড়ে থাকবার জন্য জন্মেছ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কর্মগুণেই তোমরা উচ্চাসন লাভ করবে। ঋগ্বেদে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের উল্লেখ পাওয়া যায়। দশম মণ্ডলে 90 সংখ্যক সূক্তের 12 সংখ্যক মন্ত্রে উল্লেখ রয়েছে। ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্যকৃত উরু আদর্শ যদ বৈশ্য পদ্ভাং শূদ্র অজায়ত। অর্থাৎ সৃষ্টিকর্তার মুখ থেকে ব্রাহ্মণ, বাহুদয় থেকে ক্ষত্রিয়, উরুদয় থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্র উৎপন্ন হলো। ব্রাহ্মণ বিদ্যা চর্চা করত বলে মুখ থেকে তার উৎপত্তি। ক্ষত্রিয় শান্তি রক্ষা করত বলে বাহুদয় থেকে তাদের উৎপত্তি। বৈশ্য অর্থনৈতিক বিন্যাসকে সংরক্ষিত করত বলে উরুদয় থেকে তাদের উৎপত্তি। আর শূদ্র অপরের সেবা করত বলে পদ যুগল থেকে তাদের উৎপত্তি। এইবার বলো তো, এই 4 বর্ণের মধ্যে তোমরা কোনটা? বলতে পারবে না তো? তোমরা নিজেরাও জানো না যে তোমরা কোন জাতি।
তোমরা শুধু শুনে শুনেই জাতিত্বে পরিণত হয়ে গেছো। তোমরা কি জানো, এক পিতার 4 সন্তান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হতে পারে। কর্মই এদের জাতি নির্ধারণ করে। সৎ কর্মে চণ্ডাল ও ব্রাহ্মণের আসন পায়, আবার অসৎ কর্মে ব্রাহ্মণ ও চণ্ডালের অধম হয়। সর্বাগ্রে তোমাদের মধ্যে প্রয়োজন ঐক্য, একতাই বল। এক হতে না পারলে কোনো কার্যোদ্ধারী তোমাদের পক্ষে সম্ভব নয়। দীর্ঘদিনের শোষণ, অত্যাচার আর বঞ্চনার জাল ছিন্ন করা। তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা শুধু সাহসে ভর করে একবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। শুধু একটা কথা তোমরা স্মরণে রেখো, যে তোমাদের আন্তরিক সহযোগিতা আর আমার বাবা হরিচাঁদ ঠাকুরের কৃপা থাকলে পৃথিবীর সমস্ত অসম্ভবকে আমি মুহূর্তে সম্ভব করে তুলবই। চকতে দত্তডাঙ্গায় গিয়েছিলে নাকি? দত্তডাঙ্গায়? হ্যাঁ, শোনোনি কিছু? চণ্ডালের দল ঈশ্বর গায়নের বাড়িতে বিশাল সভা করল। যাওনি তুমি? না, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, তবে আমি কোন জায়গায় ছিলাম, হ্যাঁ কেউ আমাকে দেখতে পায়নি। হ্যাঁ, গোপন জায়গা। তোমার তো বরাবর ওই গোপন জায়গার দিকে লোভ। কেন মিথ্যে? তোমার লোভ নেই? কি ব্যাপার রাজু কাকা, কেমন আছেন? চুপ বদমাইশ, চুপ। কাকা আমায় মুখে বলিস কাকা, আমার পেছন দিয়ে সব করে দিস কাকা। কাকা পুড়ে মরবি, পুড়ে জ্বালিয়ে পুড়ে তোদের আমি ভস্ম করে দেবো। চণ্ডালের দল আবার সভা করতে শিখেছে। বলি, এসব করলে তোদের মান কি বাড়বে? সহস্র প্রাণের বিনিময়ে আমরা এই মানকেই অটুট রাখতে চাই কাকা। যুগে যুগে তোমরা অনেক অত্যাচার করেছো, আর নয়, দিন বদলেছে। তোমাদের মদমত্ত খেলা ভেঙে দেওয়ার সময় এসেছে। এখনো সংযত হও। তুই থাম শালা চণ্ডাল। চণ্ডালের থাবায় যে কত শক্তি তা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। এই থাবা যখন তোমাদের মুখের উপর চেপে বসবে, তখন প্রাণ নিয়েও পালাতে পথ খুঁজে পাবে না। কথাটা মনে রেখো। চক্রবর্তী, এটা কেমন হলো? আমি রাজ্যেশ্বর মিত্র, অথচ আমাকে শাসিয়ে গেল ওই শালা চণ্ডাল। হ্যাঁ, ওই শালাদের সভা করি না, জোর বেড়ে গেছে, ওরা জেগে উঠেছে। আবার আমি ওদের ঘুম পাড়িয়ে দেব। ওদের দিয়ে আমি ওদেরকে জব্দ করব। কিন্তু এটা বলবে কে? কেন? ওদের লোক দিয়ে ওদেরকে বলবো। তা নয়, করবে, কিন্তু আমার মনে হয় এবার আমাদের ব্যবসাটা করলাই কেন? কেউ আমাদের পুজো করাবে না, শ্রাদ্ধ পড়াবে না, গরু দান করবে না, জমি দান করবে না, এমনকি ভাষণ পত্র বিক্রি করে কেউ আমাদের লক্ষ্মীটা দেবে না। আর তুমি থামো তো। দেবে না মানে বাপ বাপ করে দেবে। দিবে? হ্যাঁ, ওদের আমি বুঝিয়ে দেব, আমাদের দিয়ে পুজো না করালে ওদের সংসারে অমঙ্গল ঘটবে, ওদের বাচ্চা কাচ্চার মুখে রক্ত উঠবে, এও স্ত্রী বিধবা হবে, ঘর বাড়ি জ্বলে ছাই হয়ে যাবে। কেন? ওদের লোক দিয়ে ওদেরকেই বলবো। আরে
আমাদের ব্রাহ্মণ জাতের চালাকি বীজ মন্ত্র ওদের সংসার আর ওদের জীবনের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেব, যাতে যুগে যুগে ওরা আমাদের বড় আসনটা বিছিয়ে দেয়। কি হলো? আরে না কোচকাচ্ছ কেন? কেমন নারী গন্ধ মনে হচ্ছে। হ্যাঁ, আমি পাচ্ছি। পাচ্ছ? নারী গন্ধ পাচ্ছি, নারীর মাথার গন্ধ পাচ্ছি, মুখের গন্ধ পাচ্ছি, বুকের গন্ধ পাচ্ছি, পিঠের গন্ধ পাচ্ছি, নারীর চকতে আর নিচে নেমো না, আমার অঙ্গ প্রত্যঙ্গ লাফাতে শুরু করেছে, লাফাতে শুরু করেছে। লাফানো কমিয়ে প্রিয়তম। এই, এই, দিনের আলোয় কেন এসেছিস? হ্যাঁ, দিনের আলোয় কেন এসেছিস? হ্যাঁ, তোকে না আমি বারণ করেছি। তবে সব সম্পর্ক কি রাত্রে? এটাই বুঝি তোমাদের পুরুষ জাতের নিয়ম? এটাই বুঝি পুরুষ জাতের ধর্ম? এই, জাত তুলে কথা বলবে না রসময়ে, একদম জাত তুলে কথা বলবে না। কেন কেন এসেছিস এখানে? ফটিকটার বড় শরীর খারাপ, আমার কিছু টাকা চাই। দেখ রসময়, তোকে আগে আমি বলেছি, এখনো বলছি, তোর শরীরটা, হ্যাঁ তোর শরীরটা আমার প্রয়োজন, সেই জন্য আমি তোকে টাকা দিতে পারি, তোর পিছনে আমি কিছু খরচ করতে পারি। তাই বলে তোর ওই ছেলের পিছনে আমি কিচ্ছু দিতে পারবো না। বুঝেছি, তবুও আমার কিছু টাকা চাই। কেন? ওই গুরুচাঁদ ঠাকুর পাঠশালা খুলবে, আমি তাতে কিছু দান করব। ফটকে নামা, আমার মাথায় তুই আগুন ধরিয়ে দিসনি, যে আমার চিরশত্রু তাকে তুই। ও তোমার শত্রু হলেও তিনি এদেশের মিত্র, তাকে ফুলের মালা পরানোর জন্য হাজার হাজার মানুষ মালা গাচ্ছে। না সত্যভামা, মালাটা তুমি আমার মাকে পরিয়ে দাও। Oh, what can I do now, Mr. Tiger? আমি এখন কি করিবে? মেট, হরি নাম করো মেট। আমার বাবার কৃপা করে সমস্ত অশুভ শক্তি ভয়ে দূর হয়ে যাবে। এই নাও ঠাকুর, ওর চোখে মুখে জল ছিটিয়ে দাও, দেখবে তোমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। I feel fever heavily about your senseless. বলো, মিস্টার টেগারকে দেখিয়া কেন তুমি সম্পূর্ণরূপে সেন্স হারাইয়া ফেলিলে? বল মা, বল কি হয়েছে তোর মা? আমাকে দেখে তুই চমকে উঠলি কেন? বল মা, কি হয়েছে তোর, বল। You're my father. You're my Dorm Peter. Father, আমি তখন অস্ট্রেলিয়ায় লেবানন সিটিতে মিস্টার মিট হিয়ার ডিড। আমি মিট তখন আপনার পোড়া কান্দিতে আই ফিল ফেভার হেভেলি। আমি তখন জ্বরে বেহুশ হয়ে গেছি, মনে হইতেছে পারহ্যাপস আমি বাঁচিবে না। মা, আমি যে চাস খ্রিস্টের নাম
স্মরণ করিতেছি। ইন দ্য মিন টাইম আমি দেখিল Jesus. Jesus. Oh, Jesus. Oh, Jesus. Mother, dear mother, dear mother, don't worry, don't worry, fear no more. All overcome, all overcome, all overcome, all overcome. I understand all. এই রূপ, এই ফিগার, মাই ডিয়ার ফাদার। তোমার নাম মাল্লা কাঠিয়া আমার কণ্ঠে হাঁটিয়া দিবে। বল তো মা, আমার সঙ্গে তুই বল, বল হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল। সত্য মা, তুমি আমার মাকে নিয়ে যাও, ওকে দুটো খেতে দাও। আয় মা, আমার সঙ্গে আয়। নো, না না, আমি তোমার মা নহি, আমি তোমার মেয়ে। তুমি আমার মা। চলো, আজ আমি তোমার কষ্টে খাইবে। মেড, কি দেখছো অমন করে? মিস্টার টিগের সমস্ত কিছু যেন ছবি মতো মনে উঠেছে। লাইক এ পিকচার, লাইক এ ড্রামা। মিস্টার টিগার, I must broadcast here my Christian religion. আমি এখানে আমার খ্রিস্ট ধর্ম প্রচার করতে চাই। ইউ হেল্প মি, আপনি আমাকে সাহায্য করুন। মেড, এ কথা তো তুমি অনেকবার বলেছো, আমি কি কখনো আপত্তি করেছি? মিস্টার টিগের, প্রকৃত শিক্ষা না পেলে এরা তোমার ধর্মে দীক্ষিত হবে কি করে? মিস্টার টিগের, না না না, আপনি হাঁটা আসবেন, আপনি হাঁটা আসবেন না মিস্টার টিগের। আমি সমস্ত ব্যবস্থা করিবে, উহাদের জন্যে আমি স্কুল বানাবে, টিচার নিয়োগ করিবে। আর হ্যাঁ, স্কুলের নাম হইবে মিস্টার গুলচার টেগা হাই স্কুল। এই কথা কেন বলছো মিট? বিদ্যালয় নির্মাণ করবে তুমি, আর সেখানে আমার নাম কেন হবে? বিদ্যালয়ের নাম হোক ওরাকান্দি মিড হাই স্কুল। মিস্টার টিগের, মিট, একদিন তুমি থাকবে না, আমি থাকবো না, তবুও এই ওরাকান্দির সমগ্র মানুষ জানবে অস্ট্রেলিয়া থেকে এসেছিল একজন খ্রিস্টান ধর্মযাজক এদেশের মঙ্গলের জন্য
সে বিদ্যালয় নির্মাণ করে গেছে। মিট যুগে যুগে এই ওড়াখান্দির মানুষের কাছে তুমি অমর হয়ে থাকবে মিট। তুমি তুমি অমর হয়ে থাকবে। মিস্টার টেগেট, আপনার সেই কথাগুলি নিয়ে আই এম সারপ্রাইজড। আমি যেন কেমন হইয়া যাই। আপনার ইচ্ছায় পূর্ণ হোক। আমাদের ইচ্ছে বুঝি আর পূর্ণ হওয়া নয় মালঞ্চ। এ তুমি কি বলছো? আমি তোমায় মিথ্যে কথা বলছি না। আমাদের প্রেমের কথা সারা গ্রামে একেবারে রাষ্ট্র হয়ে গেছে, গ্রামে একেবারে ঘিরি পড়ে গেছে। প্রত্যেকের মুখে এখন একটাই কথা, কিঙ্করী মালঞ্চর প্রেম নাকি অবৈধ। প্রকৃত প্রেম কোনোদিন অবৈধ হয় না। আমি জানি মালঞ্চ, তবুও তোমার আমার প্রেম কেউ মেনে নিতে চাইছে না। কারণ তুমি হলে সাহার কন্যা, আর আমি হলাম জবন পুত্র। এ কথা বলার জন্যই কি সকলের অলক্ষ্যে এখানে আমায় ডেকে এনেছো? না, তা নয় মালঞ্চ। তবে আমি তো কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি একজন মানুষকে, যে আমার মনের মতো, যার অন্তরের সঙ্গে আমার হৃদয়ের কোনো প্রভেদ নেই। মালঞ্চ, সূর্য কি অধিকারে পৃথিবীকে আলো দেয় তা সে নিজেও জানে না, তেমনি আমি তোমায় কেন এত ভালোবাসি তা আমি নিজেও জানি না গো। আমি সব জানি মালঞ্চ, তবু যা সম্ভব নয় তা কি করে সম্ভব তুমি বলতে পারো? মেয়েদের মন তুমি জানো না, খানিকটা এগিয়ে তোমরা যত সহজে পিছিয়ে যাও, আমরা তা পারি না। আগুনে পুড়ে গেলে ঘাড় শুকিয়ে যায়, কিন্তু পোড়া দাগ কখনো ওঠে না। তুমি আমার সে পোড়া দাগ গো। লোকে যা বলে বলুক, তুমি আমায় কোনোদিন ফাঁকি দিও না। আমায় তুমি কথা দাও, আমায় তুমি কথা দাও। কি করে তোমায় কথা দেব মালঞ্চ, যা আমি নিজেই রাখতে পারবো না? সেই কথা আমি তোমায় দেব কি করে? তুমি বিশ্বাস করো মালঞ্চ, আমার আশার বাসা তুমি মুহূর্তে ভেঙে চুরমার করে দিলে। তুমি বুঝতে পারছো না মালঞ্চ? বুঝেছি, তুমি নিজেই আর এগোতে চাইছো না। বেশ, তোমার আমি আর কোনো বিড়ম্বনায় ফেলবো না। তোমার কোনো ক্ষতি হোক তা আমি প্রাণ থাকতে সইতে পারবো না। লোকে তোমার নিন্দে করুক, আমি প্রাণ থাকতে সইতে পারবো না গো। কিন্তু কিভাবে তোমায় আমি ভুলে থাকবো? তুমি যে আমার মধুর স্বপন, চোখ বুঝলে তোমার মুখটা আমার সামনে ভেসে ওঠে। তোমার কথা মনে হলে আমার হৃদয় তন্ত্রী বাঁশির মতো বেজে ওঠে। আমি যে তোমার স্বপ্নে বিভোর হয়েছিলাম, কোন নিষ্ঠুর বিধাতা প্রভাত নিয়ে এলো, সঙ্গে সঙ্গে রাত্রি শেষ হয়ে গেল, ঘুম ভেঙে গেল, আমার মধুর স্বপ্ন মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেল। আমি রিক্ত নিঃস্ব হয়ে গেলাম, আমি রিক্ত নিঃস্ব হয়ে গেলাম।
যেও না, যেও না মালঞ্চ। শোনো, একটা কথা শুনে যাও। আমি শুধু তোমায় কাঁদাইনি মালঞ্চ, দেখো আমিও কাঁদছি মালঞ্চ, আমিও কাঁদছি মালঞ্চ, টাকাগুলো ধরো, প্রয়োজন মতো খরচ করো। তোর টাকা খরচ করবো আমি? তুই কথা ভাবলি কি করে গোপাল? তোর ওই পাপের টাকা ধরার আগে আমার এই দুখানা হাত যেন কুষ্ঠ ব্যাধিতে চেয়ে যায়। তুই ভেবেছিস কি গোপাল আমি এখনো পঙ্গু অথর্ব হয়ে যাইনি? কাজ করে খাবার মতো এখনো আমার গায়ে যথেষ্ট শক্তি আছে। কিছু না পাই ভিক্ষে করে খাবো, লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, ওগো তোমরা আমাকে একটু ভিক্ষা দেবে, তোমরা আমাকে কৃপা করো, আমাকে ফিরিয়ে দিও না। আর এই পৃথিবীর সমস্ত মায়েদের ডেকে ডেকে বলবো, তোমরা নিজেরা না খেয়ে কোনো সন্তানকে আর খাইও না। সন্তানের সুখের জন্য জীবনের সর্বস্ব জলাঞ্জলি দিও না। নিজের হাসি চুরি করে সন্তানের মুখের হাসিটা দেখবার জন্য আর কখনো জীবনের সর্বস্ব বিসর্জন দিও না। ওরা সন্তান নয়, ওরা জানোয়ার, ওরা শয়তান, ওরা চোর ডাকাত, সমাজের ঘৃণ্য জীব। চুপ করো মা, তুমি চুপ করো। ওরে গোপাল, ওরে গোপাল, এরকম সন্তান তো আমি বাবা চাইনি। হরি ঠাকুরের কাছ থেকে তোকে আমি চেয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি এরকম সন্তান চাইনি গোপাল, এরকম সন্তান চাইনি। সেই তুই আজ এমন হয়ে গেলি গোপাল। একদিন আমি স্বপ্নে দেখি বাবা গো, মামা তুমি আমায় একটা পুত্র সন্তান ভিক্ষে দাও। সন্তান ব্যতীত নারী জন্ম বৃথা, তুমি কৃপা করো ঠাকুর, তুমি কৃপা করে আমায় একটা পুত্র সন্তান দাও। ঠাকুর, যে পুরুষ পৃথিবীতে এসে বাবা ডাক শুনতে না পায়, বৃথা এই জন্ম, বৃথা এই সুন্দর জীবন, দয়া করে একটা সন্তান আমাকে দাও। আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এত উতলা হচ্ছিস কেন? ওরে, চাওয়ার জন্য মন যখন ব্যাকুল হয়ে উঠেছে, তখন নিশ্চয়ই তোরা পাবি। তোদের পুত্র সন্তান হবে মহান, সে হবে মহা সাধক। পুত্রের গৌরবে একদিন তোরা হবি গৌরবান্বিত। হরি গোপাল, এই কি তার ফল? তুই ভালো হ বাবা, তুই মানুষ হ। যখনই তোমার সামনে এসে দাঁড়াই, তখনই তুমি বাক্যবাদ ছুড়ে আমাকে জর্জরিত করে তোলো। আমি এখন বড় হয়েছি, আমার নিজস্ব কোনো বিবেক বুদ্ধি আছে। আমি যেটা ভালো বুঝবো আমি তাই করব। তোমার কোনো উপদেশ মানতে আমি বাধ্য নই। যার রোজগার নেই
তার এই সমাজে কোনো মূল্য নেই। সেই রোজগারের লক্ষ্যে আমি নেমে যাব নরকের ওই পঙ্কিলা বর্তে। ন্যায়, নীতি, বিবেক, বড় সত্যকে আমি ঘোড়াটিকে হত্যা করব, আর এটা দিয়ে রক্তাক্ত করব এই আদর্শ আর মানবতাকে। দেখে নরক সে কোথায়, কত দূরে। গোপাল, আমার গোপাল, আমার গোপাল চলে গেল। আমার জীবনের সমস্ত সঞ্চিত সম্পদ এক মুহূর্তে লুট হয়ে গেল। আমি আর পারছি না ঠাকুর, এই সংসারের বোঝা বয়ে আর মুঠেগিরি করতে পারছি না। এবার ঠাকুর, তুমি আমাকে একবার মনে করো, তোমার কাছে নিয়ে যাও ঠাকুর, তোমার কাছে নিয়ে যাও। সাধ করে এই ভবে এসে হলি রে মায়ার মুঠে গুরুদাত্ত গুরুদত্ত পরমার্থ নীল রে তো সব লুটে হলি রে মায়ার মুঠে মায়াবিনী পাতল মায়া যা হে করে শ্যামা মায়া জালে বন্দি হলে ঘটবে রে জঞ্জা যেমন মাথরের জালে পক্ষী বন্দি করে শেষে সংকটে রে মায়ার মুঠে সাত করে ভাবে সে হলি রে মায়ার মুঠে হবে দেহে গুরু কৃপা ছাড় মনের হরিনাম টলি কর পথেরি সঙ্গ ঘাটে
সাত করে এই ভাবে সে হলির হে মায়ার মুঠে। তুমি অশ্বিনী নও, দূর থেকে তোমার সঙ্গীতের প্রতিধ্বনি আমায় মুখ্য নয়নে দিয়েছে। আমি উপলব্ধি করেছি অতল সাগরের তরঙ্গের ন্যায় সঙ্গীতের এই কথাগুলি তোমার ছাড়া আর কারো নয়। এমন ভক্তি প্রেমের আবেগ অশ্বিনী ছাড়া কার হৃদয়ে আছে? তুমি তো কবি তারক সরকার, তুমি ঠাকুরের স্নেহধন্য সন্তান। ঠাকুর হরিচাঁদ তোমার হৃদয় ভাষা দিয়েছে, কণ্ঠে সুর দিয়েছে। অস্বীকার করি না আমি কবি, সুর আর ছন্দ মিলিয়ে আমি আঁকি কবি গানের ছবি। কবি প্রতিপক্ষের অকাট্য যুক্তি শানিত বাক্যবাণে বিখণ্ড করে দেই তাকে মুক্তি। কিন্তু অশ্বিনী তুমি, তব কণ্ঠ ধ্বনি মাধুর্যে বিগলিত হয় চিত্তভূমি, যেন অতল সমুদ্রের তল থেকে মহার্ঘ মণি মাণিক্য রূপ বাড়িয়ে এনে দিশিত ধরণীকে উপহার দিচ্ছ তুমি। তারককে হয়তো একদিন খুঁজে পাওয়া যাবে, এই পৃথিবীর বক্ষ মাঝে দ্বিতীয় শ্রেণী আর কোনদিন জন্ম নেবে না। যে বীজ তুমি রোপণ করে গেলে অশ্বিনী, যুগে যুগে তাতে অমৃত ফল ফলবে। ভাবিকালের ভক্ত মণ্ডলী তা তৃপ্তি সহকারে গ্রহণ করবে। হরি বল, হরি বল, হরি বল। এতখানি বাড়িয়ে বলো না কবি। আমি কি গাই আমি নিজেও তা জানি না। শুধু ঠাকুরের নাম করতে করতে কখন তা গানে রূপান্তরিত হয় আমি তো বুঝতেও পারি না কবি, আমি বুঝতেও পারি না। দয়াল মহানন্দ সন্ধি দুরাশয় অসীমিত মানব জনম বিফলেতে যায়। খেতে হলির হে মায়ার মুঠে সাত করে এই ভবে এসে হলির হে মায়ার মুঠে মায়ার মুঠে হলির হে মায়ার মুঠে। অশ্বিনী, তোমার সঙ্গীত শ্রবণে মনে হয় এ জীবন একটা সুষুপ্তি। তোমার গান যেন স্বর্গ থেকে একটা ভঙ্গিমা, একটা সংকেত নিয়ে নেমে আসে, যাতে বুঝিয়ে দেয় শক্তির জাগরণ কত মধুর। তোমার সঙ্গীত যেন মনে হয় স্বর্গের এক অনবদ্য ঝংকার। চুপ শালা! 7 দিন কবি গান করে এলি, এখনো তো আশা মেটেনি। চুপ শালা! তোমার থেকে টাকা তুলবে, তাড়াতাড়ি বের করে দে। বিশ্বাস করো বাবা, আমার কাছে সামান্য অর্থ আছে। বাড়িতে বৃদ্ধা মা, অসহায় স্ত্রী আর সন্তান
আমি ছাড়া তাদের দেখবার তো আর কেউ নেই। এই সামান্য অর্থে ভেঙ্গে এক তবে সারা মুন্ডুটাকে ঘর থেকে নামিয়ে দে। এই নাও বাবা। চলাই ভেঙ্গে। ডাকাতি করছো, করে যাও, তবে তুচ্ছ অর্থের মোহে নয়। তুমি যেন মহাসম্পদ ডাকতে পারো, যাকে অবলম্বন করে তুমি ভব নদী পাড়ি দিতে পারবে। কাকাকে তুমি কি বলছো কবি তারক সরকার? চোরে না শোনে ধর্মের কাহিনী। পাগলের প্রলাপ শুনে আবার চলবে না। চলাই ভেঙ্গে। কোথায় যাচ্ছ? বাড়িতে যাও, তোমার মায়ের খুব অসুখ। মায়ের অসুখ? কি যন্ত্রণা! আমি আর পাচ্ছি না। বাবা গুলচাঁদ, গুলচাঁদ, পাড়ের করি দিয়ে এবার তুমি আমায় তোমার কাছে নিয়ে যাও ঠাকুর। মা, মাগো, মা। মাগো, মা। কি তুই 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 এখানে এসেছিস কেন? তুই এখানে এসেছিস কেন? তোকে না বলেছি তোর ওই পাপ মুখ নিয়ে এই বাড়ির ত্রিসীমানার মধ্যে তুই আর কোনোদিন আসবি না। মাগো, তুমি অসুস্থ? কে বলে আমি অসুস্থ? আমি সম্পূর্ণ সুস্থ। এই পৃথিবীতে আমার মধ্যে সুস্থ আর কেউ নেই। অসুস্থ অসুস্থ তুই, তোর মতো দস্যুরা সারা জীবন অসুস্থ থাকে। সত্যি আমি অসুস্থ। মাগো, তারক সরকারকে তুমি চেনো? আমি যে তার সমস্ত অর্থ লুণ্ঠন করেছি মা, লুণ্ঠন করেছি। তুই কি করেছিস গোপাল? ডাকাত থলেকে হাতে নেওয়া মাত্রই আমার সমস্ত শরীর কাঁপতে থাকে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি মা, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি। সেই টাকাগুলো কি করলি? বিলিয়ে দিয়েছি মা, সমস্ত টাকা আমি বিলিয়ে দিয়েছি। গরিব দুঃখীকে সমস্ত টাকা আমি বিলিয়ে দিয়েছি মা, সমস্ত টাকা আমি বিলিয়ে দিয়েছি। ওর সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি মা, আমি যেন কেমন হয়ে গেছি। মাগো, মা, তোমার পায়ে একটু হাত দিতে দেবে মা? তোমার পায়ের ধুলো আমায় একটু দেবে মা? আমার যে সমস্ত শরীর কাঁপছে, আমার যে সমস্ত শরীর কাঁপছে, একটু ধুলো দেবে মা, একটু ধুলো দেবে? ছেলে চাইছে, মাকে না দিয়ে পারে? গোপাল, তুই ভাবিস না কিছু। তোকে সঙ্গে নিয়ে আমি বাবা গুরুচাঁদের কাছে যাব।
তারপর বাবা গুরুচাঁদকে সাথে নিয়ে সেই মহাসাধকের সন্ধানে বের হব। তুই ভাবিস না গোপাল, তুই ভাবিস না। Yes, you're the great devotee. I mean, আপনি মহাসাধক। Otherwise, মিস্টার কার্তিকে দড়ি বান্ডের ব্যাপারটা ফলস, মিথ্যা হইয়া যাইত। আপনার পূর্ব পরিকল্পনা মতো মিস্টার কার্তিক দড়ি বান্ড লইয়া যেদিন রাত 9:30টার সময় আপনার সম্মুখে আসিয়া আজি রইল, সঙ্গে সঙ্গে আমি হামা মস্তক আপনার পদমূলে নোয়াইল। আমি বুঝিল আপনি সাক্ষাৎ দেউতা আছেন। মিট নট অনলি দ্যাট, শুধু তাহাই নহে, সমস্ত কিছু দেখিয়া মাই ওয়াইফ মিসেস ঠাক আপনার শরণাপন্ন হইল, আপনাকে সে দারাম পিঠা বলিয়া মানিল। মিট কাষ্টেজিম দূরে সরাইয়া সে আপনার সহিত এক পাত্রী আহার করিল। বড় মধুর লাগিল সে দৃশ্য। মিস্টার টেগে, আমি ওয়ার্ল্ডের বহুত কান্ট্রি করিয়াছি, বাট আপনার মতো এমন সিম্পল মানুষ আমি কোথাও দেখে না। আপনি তো রাকান্ডিকে নান্দ মেলা পাইনাট করিয়াছেন। মিট, নির্যাতিত জাতির মঙ্গলার্থে তুমি অনেক কিছু করেছো, তোমার অবদান অসামান্য। আরো একটা কঠিন কর্ম তোমায় করতে হবে মিট। কঠিন কর্ম? হ্যাঁ, কাজটা অবশ্যই কঠিন, কিন্তু এটা সম্পন্ন করবার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে মিট। ঠিক আছে মিট, আমার নির্যাতিত জাতি চণ্ডাল আখ্যায় ভূষিত। চণ্ডাল? হ্যাঁ, সেন্সার রিপোর্ট থেকে চণ্ডাল শব্দটা বাদ দিয়ে সেখানে তুমি নমশূদ্র কথাটা লিখে দেবার ব্যবস্থা করো মিট। ঠিক আছে মিট, কর্মগুণে এরা নমস্য ব্যক্তিতেও পরিণত হতে পারে। তুমি চেয়ে দেখো মিট, এদের আচার আচরণ, পূজা শ্রাদ্ধাদি সমস্তই ব্রাহ্মণের মতো, শুধুমাত্র বেদ উপনিষদের নির্দেশ লক্ষ্য করে বাস্তবকে কতদিন অস্বীকার করা যায় মিট। মিট, তাই আমি অনুরোধ করছি ওই চণ্ডাল শব্দটা। কর্মটি অতিশয় কঠিন বটে, বাট আই প্রমিস ইউ ট্রাই ইট হার্ড অ্যান্ড সোল। মিস্টার টেগ, বলো। বিশেষ মিটকে লইয়া আমি স্বদেশে যাইতে মনস্থ করিয়াছি। আবার কবে ফিরবে মিট? as soon as possible, যত শীঘ্র সম্ভব আমি চলিয়া আসিবে। মিসেস ট্যাগ, hurry up, come here. যাই মা। যাই নয় মা, বলো আসি মা। আসি। মিটের অমান্য করবার ক্ষমতা নেই ঠাকুর। মিট তোমাকে ভীষণ শ্রদ্ধা করে। ও কথা থাক তারক, লীলামৃত কতটা এগুলো? প্রায় পুরোটাই হয়ে গেছে ঠাকুর। সব ঠিক মতো লিখেছিস তো? তা তো জানি না, তবে তোমাদের কৃপায় সমস্তই হয়েছে। আমার কোনো ক্ষমতাই নেই ঠাকুর। নিজেকে এত ছোট ভাবিস নে তারক। ওরে তারক, এই বিশ্ব মাঝে তুই এসেছিলি বলেই তো আমার বাবার লীলা মাহাত্ম্যের প্রকাশ ঘটল। ঠাকুর, তুই যে কত বড় তা তুই নিজেও জানিস নে রে তারক। ঠাকুর, তুই নিজেও তা জানিস নে ঠাকুর। হ্যাঁ রে অক্ষয়, তা তুই কি খ্রিস্ট ধর্ম নিয়ে এখনো মেতে আছিস? ঠিক বলতে পারবো না ঠাকুর। সত্যি কথা বলতে কি,
তোমার পাল্লায় পড়ে মীর সাহেব নিজেই যেন কেমন হয়ে গেছে। কথায় কথায় খ্রিস্ট ধর্মের কথা আর বলে না ঠাকুর। ঠাকুর, আমার মনে হয় মীর সাহেব আমাদের ধর্ম উল্টাতে এসে উনি নিজেই উল্টে গেছেন। তবে হাই স্কুল নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেছে। ওসব তোকে ভাবতে হবে না, তোর কাজ কেমন চলছে তাই বল। খুব ভালো ঠাকুর, দূর দূরান্ত থেকে রুগী আসছে, ওষুধ নিচ্ছে। সপ্তাহে শিবির খোলা রেখেছি 4 দিন। পয়সা কিছু নিচ্ছিস তো? পয়সা নেব কি ঠাকুর, উল্টে ওদেরই পয়সা দিতে হয়। বড় গরিব ওরা ঠাকুর। এর মূল্য তুই একদিন পাবি কেশব। ওরে কেশব, কত ডাক্তার আসবে, কত ডাক্তার যাবে, তাদের মধ্যে তুই তুই ইতিহাস হয়ে থাকবি। ঠাকুর, তোমার ইতিহাসের পাতায় আমায় একটু স্থান দেবে ঠাকুর। কে তুই? আমার নাম গোপাল। শুধু গোপাল না দস্যু গোপাল? ঠাকুর, আমি একদিনও দস্যুবৃত্তি করিনি ঠাকুর। তুমি যে গোপালের কথা ভাবছো সে তো মারা গেছে ঠাকুর। আর যে গোপালকে তুমি দেখছো তার জন্ম হলো আজ, সে দস্যু ছিল কবে ঠাকুর? ঠিক বলেছিস গোপাল, ঠিক বলেছিস। ওরে সত্যি তোর পুনর্জন্ম হলো ঠাকুর। মায়ের কাছে ক্ষমা চেয়ে নে গোপাল। ঠাকুর, মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা, তুমি আমায় ক্ষমা করে দাও। গোপাল, যার কাছে অপরাধী তুই, ইনি সেই কবিবর, কবির শ্রেষ্ঠ তারক সরকার। যা ক্ষমা চেয়ে নে। তুমি আমার সেই আরাধ্য প্রভু, যার স্পর্শে শত কাঁধ মুছে গিয়ে কাঠি সোনায় পরিণত হয়। তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। গোপাল, তুমি তো কোনো অপরাধ করনি, সবই ঠাকুর করিয়েছেন। হে আমার হারানো মালিক গোপাল, আমার বুকের পাঁজর, তুমি দয়া করে তোমার পায়ে চুটাই দাও ঠাকুর, চুটাই দাও, চুটাই দাও, তোমার পায়ে চুটাই দাও। আমায় নতুন পোশাকে সাজিয়ে আমায় নতুন দেশের সন্ধান দাও। তারক, আমার গোপাল নতুন দেশে যেতে চাইছে। তুই আমার গোপালকে
কামনা সাগর থেকে চান করিয়ে নিয়ে আয়। গোপাল, এই হলো ঠাকুর বাড়ির কামনা সাগর। এখানে সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটে। তুমি হরি গুরুচারের নাম স্মরণ করে হরিবল ধ্বনিকে সঙ্গে করে এই কামনা সাগর থেকে স্নান করেছো। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ।